স্বাগতম নুসরাত টেক রেফ্রিজারেশনের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে দেখাবো একটি চিলার ইউনিটের স্ক্রুল টাইপ কম্প্রেসরে ডিসচার্জ কপার পাইপ লিকেজ হয়ে গ্যাস বেরিয়ে গেছে, এটি রিমুভ করার সিস্টেম। আপনারা আমাদের সাথেই থাকেন। এখন আমরা নাইট্রোজেন প্রেসার দিয়ে লিক টেস্ট করতেছি। এখন আমরা ইউনিটের ভিতর নাইট্রোজেন দিছি। এখন আমরা ডিসচার্জ লাইনের এলবোতে আমরা শ্যাম্পুজনিত পানি দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা লিকটি অলরেডি পেয়ে গেছি, এখানে কিন্তু ফেনা হচ্ছে। এখন আমরা ওয়্যার ব্রাশ দ্বারা কপার পাইপের এলবোটি সুন্দর করে ঘষে নিচ্ছি, যাতে আমাদের ওয়েল্ডিং করার সময় ব্রেজিংটি খুব একেবারে সাথে সাথেই লেগে যায়। বন্ধুরা, আপনারা যেখানে লিকেজটি পাবেন সেখানে অবশ্যই খুব সুন্দরভাবে চকচকে একেবারে ঘষে নেবেন, যাতে কোনো ময়লা না থাকে বা কোনো ময়েশ্চার না থাকে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়্যার ব্রাশ দ্বারা যেখানে লিকেজটি আছে এটার চারপাশে খুব সুন্দরভাবে ঘষে নিচ্ছি। বন্ধুরা, এটি একটি এয়ার কুল চিলার ইউনিট। বন্ধুরা, আমাদের ঘষা কমপ্লিট। এখন আমরা এটি ওয়েল্ডিং করে নিব। দেখতেই পাচ্ছেন এটি আমরা বার্নার দিয়ে ওয়েল্ডিং করতেছি এবং আমাদের এখানে আছে অক্সিজেন এবং এলপিজির মাধ্যমে আমরা ওয়েল্ডিংটি সম্পন্ন করব। দেখতেই পাচ্ছেন এটি আমাদের হিট হয়ে গেছে, একেবারে লাল হয়ে গেছে। বন্ধুরা, লাল হয়ে গেলে ব্রেজিং দিলে অটোমেটিকলি ব্রেজিং গলে লিক রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, যেহেতু এটি এলবোতে লিক হয়েছে তাই আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। এলবো যে পরিমাণে যে জায়গাটায় লিকটি ছিল, যেখানে ছিদ্রটি হয়েছে, এর চারপাশে আরও একটু আমরা বাড়িয়ে দিচ্ছি সেফটির জন্য। এটি হচ্ছে গিয়া মডিফাই করা হয়েছে, তো বাংলাদেশের এলবো, তাই একটু নর্মাল টাইপের এলবো আর কি, তাই আমরা একটু বেশি করে দিচ্ছি আর কি চারপাশে এলবোর, যাতে পরবর্তীতে লিকেজ হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অপর সাইড থেকেও ব্রেজিং গলিয়ে দিচ্ছি, মানে পুরো সম্পূর্ণ এলবোটাই আমরা ব্রেজিং গলিয়ে দিচ্ছি। বন্ধুরা, ওয়েল্ডিং করার সময় আপনারা খুবই সাবধানে ওয়েল্ডিং করবেন, সেফটি আকারে। অবশ্যই সেফটি নিয়ে ওয়েল্ডিং করবেন। পানি এবং ফায়ার এক্সটিংগুইশার সবসময় কাছে রাখবেন। বন্ধুরা, আমাদের ওয়েল্ডিং করা কমপ্লিট। এখন আমরা নাইট্রোজেন দিয়ে আবার প্রেসার দিব। দেখতেই পাচ্ছেন আমরা এখন নাইট্রোজেন ঢুকাচ্ছি ইউনিটের ভিতরে। আমাদের এখানে কিন্তু 2টা মিটার আমাদের নাইট্রোজেন সিলিন্ডার ছাদের নিচে রাখা আছে, আমরা পাইপ দিয়ে ছাদের উপরে নিয়ে আসছি। এখন আমরা স্প্রের মাধ্যমে শ্যাম্পুজনিত পানি দিয়ে লিক টেস্ট করতেছি। আশা করা যায় আমাদের লিক নাই। আলহামদুলিল্লাহ, আমাদের লিকটি সম্পূর্ণ হয়েছে এবং আমাদের লিক নাই, এখন লিক কমপ্লিট। অবশ্যই ওয়েল্ডিং করার পরে খুব ভালোভাবে এবং আগে এবং পিছে অবশ্যই চেক করে নেবেন। অনেক সময় হিটে এলবোর অন্য প্রান্তে বা অন্য কিছু থাকলে সেখান থেকেও কিন্তু লিক হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আমাদের লিকটি প্রুভ হয়েছে, এখন আর লিক নাই। দেখতেই পাচ্ছেন এই যে আমাদের মিটারে শো করতেছে, আমরা কিন্তু অনেক প্রেশার দিয়ে রাখছি, 200 PSI বেশি প্রেশার আছে। এখন কিন্তু আমরা কম্প্রেসরের গোড়ায় যে ওয়েল্ডিং হয়েছে ওখানেও আমরা শ্যাম্পু দিয়ে দেখলাম, এই যে, তার মানে আমাদের আশেপাশে কোথাও লিকেজ নাই। অনেক সময় হিটে আশেপাশের এলবো বা
কম্প্রেসরে ওয়েলিং থাকলে হিটে অনেক সময়, বা কপার বাল্ব থাকলে বা এক্সপানশন বাল্ব অথবা ফ্লেক্সিবল পাইপ, এখান থেকে অনেক সময় হিটে লিকেজ হয়ে যায়। অবশ্যই লিক চেক করার সময় সবগুলো চেক করে নেবেন। এই যে মিটারে শো করতেছি কিন্তু 200 PSI এর বেশি আমরা প্রেসারে রাখা তারপরে লিক টেস্ট করতেছি। দেখতেই পাচ্ছেন আপনারা। বন্ধুরা এখন আমরা যে নাইট্রোজেন গ্যাস ছিল এগুলো আমরা বের করে দিচ্ছি, রিমুভ করে দিব। তার মানে আমরা লিক পাই নাই, নাইট্রোজেন সম্পূর্ণ বের করে এরপরে আমরা ভ্যাকুয়াম পাম্প দিয়ে আমরা ভ্যাকুয়াম শুরু করব। বন্ধুরা এটি হচ্ছে ডিসচার্জের পোর্ট। এখন আমরা দুই দিক থেকে নাইট্রোজেন বের করে দিচ্ছি, এরপরে আমরা ভ্যাকুয়াম করব উভয় সাইড থেকে। এটা হচ্ছে আমাদের কন্ডেন্সার ডিসচার্জের লাইন এবং সাকশন থেকে দুই সাইড থেকে আমরা ভ্যাকুয়াম টেনে নিয়ে আসবে। এই যে আমরা কিন্তু ভ্যাকুয়াম শুরু করে দিয়েছি, অলরেডি আমাদের ভ্যাকুয়াম চালু হয়ে গেছে। সাকশনের পাইপটি আগেই লাগানো ছিল, এখন আমরা নতুন করে ডিসচার্জ লাইনটি লাগিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাকশন, আর এই যে লাল পাইপটি এটি হচ্ছে ডিসচার্জ। তার মানে আমার কন্ডেন্সার এবং ইভাপোরেটর ও দুই দিক থেকে ভ্যাকুয়াম যে ভিতরে বায়ুটা আছে, বায়ু এবং ময়েশ্চার সবগুলো ও নিয়ে আসবে। ভ্যাকুয়ামের মাধ্যমে যখন বায়ুশূন্য হয়ে যাবে, তার মানে আমি কিভাবে বুঝবো যে আমার এখন বায়ুশূন্য হয়েছে? যখন -29, 30 চলে আসবে তখন বুঝতে হবে আমার ভ্যাকুয়াম কমপ্লিট হয়েছে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মিটারে কিন্তু -30 চলে আসছে, তার মানে আমার ভ্যাকুয়াম কমপ্লিট। -29, 30-এ অনেক সময় আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টাও লাগে। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ভ্যাকুয়াম করতে হবে। বন্ধুরা আমাদের ভ্যাকুয়াম কমপ্লিট। এখন আমরা রেফ্রিজারেন্ট দিচ্ছি, এখন আমরা রেফ্রিজারেন্ট রিফিল করব। দেখতেই পাচ্ছেন একটু ভিতরে পাইপের ভিতরে হাওয়াটি ছিল, এটি বের করে নিলাম। এখন আমরা ভ্যাপার দিচ্ছি, ভ্যাপার রেফ্রিজারেন্ট দিচ্ছি ইউনিটের ভিতর। দেখতেই পাচ্ছেন এখন আমরা রেফ্রিজারেন্ট দিলাম। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা লিকুইড দিচ্ছি, লিকুইড রেফ্রিজারেন্ট দিচ্ছি। বন্ধুরা আমরা কিলোভোল্ট মিটারটি দিলাম এম্পিয়ারটি মাপার জন্য। এখন আমরা কম্প্রেসরটি চালাবো, পুরো ইউনিটটি এখন আমরা অন করব। এটা দেখতেই পাচ্ছেন এখন আমরা অন করছি, অন করার সাথে সাথে কিন্তু আমাদের গ্যাস প্রেশার কমে গেছে এবং এম্পিয়ার শো করতেছে কিলোভোল্ট মিটারে। তার মানে আমার গ্যাস আরও প্রয়োজন, গ্যাস আছে 30-35 PSI। আমার R20 গ্যাসের ইউনিট এটি হচ্ছে কম্প্রেসর R22 রেফ্রিজারেন্ট এবং পুরো ইউনিটটি হচ্ছে R22 রেফ্রিজারেন্ট। এই যে পার ফেজে 12 এম্পিয়ার নিচ্ছে, 14.63 এম্পিয়ার, 13.29। বন্ধুরা 1, 1.5, হাফ এটি অল্টারনেট থাকবে। থ্রি ফেজ এসির ক্ষেত্রে 1, 2 এরকম এম্পিয়ার অল্টারনেট থাকে, পার্থক্য থাকে আর কি। বন্ধুরা আমরা মিটারটি অফ করে আবারও দেখলাম আমাদের গ্যাস আরও প্রয়োজন। এটির সাকশনে থাকবে 60 PSI এবং ডিসচার্জে থাকবে হচ্ছে 250 PSI। বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যাস প্রয়োজন, তার মানে আমার এক্সপানশন বাল্বের পরে কিন্তু আইস জমে গিয়েছে, আমাদের আরও গ্যাস প্রয়োজন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এক্সপানশন বাল্বের পরে আইস জমানো আছে,
এইটা যখন কেটে যাবে, সম্পূর্ণ পরিপূর্ণ গ্যাস থাকলে আইসটা কেটে যাবে। আমরা অবশ্যই ভিডিওতে দেখাবো। এই যে এখানে কিন্তু আইস আছে, তার মানে কি আমার গ্যাস কম আছে। গ্যাস কম থাকলে এক্সপানশন বাল্বের পরে অবশ্যই আইস ধরে যায়। আমাদের গ্যাসটি রিফিল হচ্ছে, যখন সম্পূর্ণ 60 psi-তে চলে আসবে তখন আইস কেটে যাবে, অটোমেটিকলি আইস কেটে যাবে, এম্পিয়ারও বেড়ে যাবে। বন্ধুরা, গ্যাস যত কম থাকবে এম্পিয়ার তত কম দেখাবে, গ্যাস যত ইউনিটের ভিতর বেশি থাকবে লোডে এম্পিয়ার তত বেশি দেখাবে। আরও গ্যাসের প্রয়োজন আমাদের। আমরা বন্ধ করে দেখলাম আর অল্প কিছু, সামান্য কিছু গ্যাসের প্রয়োজন। দেখতেই পাচ্ছেন আইস কিন্তু অনেকটা কেটে কেটে গিয়েছে, মানে গ্যাস রিফিল হচ্ছে, আইসও আস্তে আস্তে কেটে যাবে। এটি হচ্ছে এক্সপানশন বাল্বের পরের ইউনিট। এক্সপানশন ভাল্ব বলে, একটা হচ্ছে বাম পাশেটি হচ্ছে ইন, আর এক্সপানশন বাল্বের পরে ডাইন পাশেটা যেখানে হাত দিছি এটা হচ্ছে আউটলাইন, এক্সপানশন বাল্বের আউটলাইন। এক্সপানশন বাল্বে যদি আমাদের ইউনিটে যদি গ্যাস কম থাকে, এক্সপানশন বাল্বের আউটে আইস ধরে যায়। এই যে আইসটা কিন্তু আস্তে আস্তে কাটা শুরু করেছে। এখন আমরা মিটারটি অফ করে দিচ্ছি, আমাদের এম্পিয়ার কিন্তু বেড়ে গেছে, আমাদের গ্যাস রিফিল হয়েছে। এম্পিয়ার এখন 16 এম্পিয়ার আছে, 16। আগে কিন্তু আমরা 13, 13.5, তারপরে 14 পেয়েছি। এটি বারবার অফ করে দেখতে হবে, এখন কিন্তু 60 psi-এর কাছাকাছি আছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের ইউনিটটি 60 psi কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আর গ্যাস রিফিল করব না, এবং আমার এক্সপানশন বাল্বের এটি হচ্ছে কন্ট্রোল মিটার, এখানে সব কিছু শো করে। আমাদের এক্সপানশন বাল্বে একটু লক্ষ্য করেন, এখন কিন্তু আইস কেটে গিয়েছে, দেখেন আমাদের এখানে কিন্তু আর আইস নাই। তার মানে আমার সম্পূর্ণ গ্যাস কমপ্লিট এবং ইউনিটও কমপ্লিট। বন্ধুরা, কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।